শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। গঙ্গা পানি চুক্তি শেষের পথে, নতুন চুক্তি নতুন ফর্মুলায় চাই ভারত, হিসেবে আনতে চাই শুধু ফারাক্কায় মাত্র 40 বছরের পানি প্রবাহ। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ছায়া চট্টগ্রামে, আমিরাত সৌদির বৈরিতার প্রভাবে দুই দেশের কোম্পানি নেমেছে টার্মিনাল পাওয়ার প্রতিযোগিতায়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ নবায়ন হবে নাকি দুই দেশের মধ্যে নতুন করে চুক্তি হবে তা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দুই দেশের কারিগরি দল এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে। আর এই প্রস্তুতির মধ্যেই অনানুষ্ঠানিকভাবে ভারতের দিক থেকে নতুন চুক্তির ক্ষেত্রে নতুন ফর্মুলার কথা বলা হচ্ছে, যেটিকে বাংলাদেশের পানি সম্পদ বিশেষজ্ঞরা অযৌক্তিক বলে মনে করছেন। তারা এও বলেছেন যে ভারতের দিক থেকে নতুন করে যেসব বক্তব্য আসছে তাতে চুক্তি নবায়নের বিষয়টি সংকটের মুখে পড়তে পারে। গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন কিংবা নতুন চুক্তির প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন যে সরকার এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ চলতি বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। ফারাক্কা বাঁধ চালু হওয়ার 2 দশকেরও বেশি সময় পর 1996 সালে ভারত ও বাংলাদেশ 30 বছর মেয়াদী ওই চুক্তি সম্পাদন করেছিল। পানি বন্টন চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ ও ভারত কি পরিমাণ পানি পাবে সেটা নির্ভর করবে উজানে বৃষ্টিপাতের পরিমাণ, পানির প্রবাহ ও গতিবেগের ওপর। চুক্তিতে বলা হয়েছে নদীতে 70,000 কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি ভাগ করে নেবে। পানির পরিমাণ 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক হলে 40,000 কিউসেক পাবে বাংলাদেশ, অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে। আবার নদীর পানির প্রবাহ যদি 75,000 কিউসেক বা তার বেশি হয় তাহলে 40,000 কিউসেক পানি পাবে ভারত, অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে। জানা যাচ্ছে চুক্তির নবায়ন ইস্যুতে ভেতরে ভেতরে যে প্রাথমিক প্রস্তুতি চলছে তাতে ভারতীয় পক্ষ চাইছে ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহের ভিত্তিতে চুক্তির ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে। অন্যদিকে ফারাক্কা পয়েন্টে পানির গড় প্রবাহ কম থাকায় বাংলাদেশ চাইছে পুরো নদীর পানি প্রবাহকে বিবেচনায় নিয়ে পানি ভাগাভাগি করতে। আগের চুক্তিতে 1949 সাল থেকে 1988 সাল পর্যন্ত পানি প্রবাহকে ভিত্তি হিসেবে ধরা হয়েছিল। তবে ভারত সাম্প্রতিক 40 বছরের পানি প্রবাহকে ভিত্তি হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছে। চট্টগ্রাম বন্দরের চিটাগং কন্টেইনার টার্মিনাল সিসিটি পরিচালনার ব্যবসা পেতে এবার সরাসরি প্রতিযোগিতায় নেমেছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। টার্মিনাল দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য প্রস্তাব দিয়েছে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালস RSGT। এ প্রতিযোগিতায় যুক্ত হয়েছে দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান MGH গ্রুপও। গত 8 এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ দুবাই প্ল্যাটফর্ম সভায় সিসিটি পরিচালনার প্রস্তাব দেয় দুবাই সরকারের মালিকানাধীন ডিপি ওয়ার্ল্ড। এর 2 সপ্তাহ পর 22 এপ্রিল সৌদি আরবের সরকারি বেসরকারি যৌথ মালিকানাধীন RSGT একই টার্মিনাল পরিচালনার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। এতদিন পর্যন্ত দুই দেশ চট্টগ্রাম বন্দরের পৃথক দুটি টার্মিনাল ঘিরে আগ্রহ দেখালেও এবারই প্রথম একই টার্মিনালকে কেন্দ্র করে তাদের প্রতিযোগিতা প্রকাশ্য রূপ নিল। এর মধ্যে 2024 সালে সৌদি আরবের RSGT পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল 22 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায়। অন্যদিকে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল NCT ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া এখনও চলমান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সৌদি আমিরাত দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দেশ দুটি প্রায় সব ক্ষেত্রেই একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে। পহেলা মে সৌদি নেতৃত্বাধীন তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এ প্রতিযোগিতা শুধু বন্দর ব্যবসার নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশও। সাম্প্রতিক বছরগুলোই সৌদি আরব ও আমিরাত প্রায় সব কৌশলগত খাতেই প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে রয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের প্রায় $4 বিলিয়ন ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে।
যা টাকার অঙ্কে প্রায় 40,000 কোটি। বিগত সরকারের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনীতিকে ঋণাত্মক অবস্থা থেকে উদ্ধারের চেষ্টা করছে। আমরা বিগত সরকারগুলোর কাছ থেকে যা পেয়েছি সেটা মাইনাস মাইনাস মাইনাস। এখানে ধনাত্মক কিছু নেই, সবগুলো ঋণাত্মক। অনেক বিল তারা পরিশোধ করে যায়নি। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টরে প্রায় 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। এখন সেগুলো পরিশোধ করতে হচ্ছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সরকার বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবেও অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়েছে। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের বাণিজ্য সংবাদ। চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে 14টি তেলবাহী জাহাজ এসেছে। এছাড়া এ মাসে আরও 5টি জাহাজ আসার কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য মতে এই 19টি জাহাজের জ্বালানির পরিমাণ হল 3,85,000 মেট্রিক টন ডিজেল, 67,000 টন জেট ফুয়েল, 26,500 টন অকটেন এবং 75,000 টন ফার্নেস অয়েল। বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত 14টি তেলবাহী জাহাজ দেশে এসেছে। এ মাসের বাকি দিনগুলোতে আরও 5টি জাহাজে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের ক্রীড়া সংবাদ। 38.2 ওভার, বাংলাদেশের রান 6 উইকেটে 116। স্কোরবোর্ডের এই চেহারাতে স্পষ্ট, আজ শুরু সিলেট টেস্টের প্রথম কয়েক ঘন্টায় ছিল পাকিস্তানি বোলারদের দাপট। তবে সেই দাপুটে পাকিস্তানি বোলিংয়ের বিপরীতে দাঁড়িয়েই সেঞ্চুরি করেছেন লিটন দাস। তার সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে পেয়েছে বলার মতো সংগ্রহ 278। টেস্টে লিটনের এটি ষষ্ঠ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষেই এর আগে করেছেন দুটি। 2024 সালে রাওয়ালপিন্ডিতে এই পাকিস্তানের বিপক্ষেই দ্বিতীয় টেস্টে 26 রানে 6 উইকেট হারানো দলকে সেঞ্চুরি করে পথ দেখিয়েছিলেন লিটন। খেলেছিলেন 138 রানের ইনিংস। বাংলাদেশের প্রদর্শের সংবাদ শেষ হল। ধন্যবাদ।